যাদের হাতে অনেক টাকা, অবৈধ টাকা, সেই টাকা খরচ করে তারা অনেক দামি প্রার্থী দাঁড় করান। সেই দামি প্রার্থীদের মাধ্যমে এজেন্ট দিয়ে ভরে ফেলান কেন্দ্র। তারপরে সব এজেন্টই যেহেতু তারপরে আরও কিছু টাকা পয়সা দিয়ে কেন্দ্র দখল করা, অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে, আপনারা জানেন। তো বাংলাদেশে ইলেকশন মানে যে ব্যাপারটা, এটা তো খুবই কমপ্লেক্স। কিন্তু যদি ভালোবাসা বলতে কিছু থাকে তাহলে ইনশাল্লাহ আমরাই এখন ওই অর্থে সব থেকে বেশি হেভি ওয়েট। আর যাদের প্রার্থীর কথা বলছেন সবার প্রতি সম্মান রেখে বলতে চাই যে এই যে তাদের সাথে লড়ছি, এইটাই তো আনন্দের। মানে আপনি ধরেন, আমাকে অনেকে জিজ্ঞেস করে আব্বাস ভাইয়ের এগেনস্ট ইলেকশন করতেছি, তাই আমি বললাম এই যে আপনারা চিন্তা করেন যে আব্বাস ভাইয়ের সাথে অনেকে ইভেন আমাকে একটা মিডিয়া থেকে, একটা টেলিভিশন আপনারা চিনবেন, উনি আমার খুবই ওয়েল উইশার, ফোন করে বললেন যে ভাই আপনি একটু কাইন্ডলি আপনার যে অবস্থা, আপনি একটা অন্য আসনে সুইচ করলে ইনশাল্লাহ আপনি হয়ে যাবেন, আমরা আপনাকে সংসদে চাই। তা আমি বললাম দেখেন, এই যে অনেক বড় ফিগারের বিপরীতে লড়া যায়, এইটা যে মানুষের মনে আমরা তৈরি করতে পারলাম, এটাই তো আমার জয়। মানে দুনিয়ার কেউ আনকনটেস্টেড থাকবেন না, এই চিন্তাটা এসেছে কোত্থেকে? হাসিনার বিরুদ্ধে বড় বড় রথী মহারথী লড়াই করে বসে আর সম্ভব না, সে মরে গেলে তারপর চিন্তা করল বলে সবাই বিদায় নিচ্ছে না, অবশ্যই বাচ্চারা তাকে ফালাই দিচ্ছে। তো আমাদের জায়গাটা হলো ওই হিসেবটা না এখন আর দুনিয়ায় মিলবে না। এই জন্য হেভি ওয়েট, লেস ওয়েট এই শব্দগুলো আগের জায়গায় আর ব্যবহার করা চলবে না। হয়তো আপনি দেখবেন ইনশাল্লাহ, আমি আপনাকে বলছি, প্রফেসর ইউনূস যেভাবে কমিট করেছেন সুষ্ঠু নির্বাচন, ঈদের আনন্দের মতো, যেখানে ভোট কারচুপি হবে না, কেন্দ্র দখল হবে না, মারামারি হবে না, ইনশাল্লাহ আমরা আমাদের আশা মানে জয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী, এবং এটা ইনশাল্লাহ ইতিহাস গড়ব আমরা প্রত্যাশা করছি। এরপরেও যদি আমরা কোনোভাবে কিছু ভোটে হেরে যাই, মনে রাখবেন আমার হারানোর কিছু নাই। কেন? একটা টাকা খরচ ছাড়া জনগণের পয়সায় মাইলকে মাইল হেঁটে হেঁটে জনগণের নির্বাচন করে, যার দল নাই, যার ওই অর্থে কর্মী নাই, জনতাই যার কর্মী, সে যদি আজকে 50,000 ভোট পায়, ইনশাআল্লাহ 5 বছর পরে এই 50,000 ইনশাআল্লাহ 50 লক্ষ হয়ে যাবে, এবং এই রাজনীতিটাই বাংলাদেশের মূলধারার রাজনীতি হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের হারানোর কিছু নেই, আমরা জয়ের উপরেই আছি। আচ্ছা, এই প্রসঙ্গে আরো কথা বলবো, যে ফান্ডের কথা আসছিল। আমি দেখলাম যে লাস্ট 30 নভেম্বর আপনি একটা পোস্ট দিয়েছেন যে প্রায় 15 লক্ষ টাকা ফান্ড উঠেছে আপনার। এই টাকাগুলো কিভাবে আপনারা কালেকশন করছেন, কিভাবে ব্যয় করবেন, খরচ করবেন, বা এটার প্রতিদানটাই বা কিভাবে আসতে পারে? দেখেন, প্রথম ব্যাপার হলো যে আমরা তো যেহেতু জানিনি, যে আমি বলেছি যে ক্রাউড ফান্ডিংয়ে মানুষের পয়সা মানুষের জন্য নির্বাচন করব। তো অনেকে বলে যে আপনাকে ভোট দিলে লাভ কি? আমরা খুব মজা করে বলি যে আমার ভোট দিলে একটাই লাভ, সেটা হলো আমি চুরি করবো না আপনার টাকা। মানে আপনার টাকা তো সবাই চুরি করছে, পাচার করছে, তো আপনার টাকা চুরি না করা কি লাভ না? দেখেন, আমরা এখন যেটা বলেছিলাম যে 30 তারিখ পর্যন্ত আমরা সম্ভবত 17 দিনের না 23 দিনের একটা 17 দিনের হিসাব দিয়েছি, তাতে আমরা 15 লক্ষ সামথিং আমাদের সব অ্যাকাউন্টগুলো মিলিয়ে, হ্যাঁ, ফেসবুকে আমরা আপডেট দিয়েছি। এবং আমি একটা গত 1.5 বছর ধরে বাংলাদেশে, আপনারা জানেন, আমরা ইনকিলাব মঞ্চ থেকে যত প্রোগ্রাম করেছি, 5,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকার রেঞ্জের প্রোগ্রাম, আমরা প্রত্যেকটা প্রোগ্রাম ক্রাউড ফান্ডিংয়ে করেছি, এবং প্রত্যেকটা প্রোগ্রামের পাই টু পাই হিসাব, আয় এবং ব্যয় আমরা বাংলাদেশে প্রথম নজির স্থাপন করে পাবলিক স্টেটমেন্ট দিয়েছি। ব্যাংক, বিকাশ, নগদ প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা পাবলিক ওপেন করেছি। আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করেছি, যেইটা করতে আমাদের প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা লেগেছে। হ্যাঁ, প্রত্যেকটা পয়সা মানুষ আমাদেরকে দিয়েছে। 20 টাকা থেকে শুরু করে, আমি আপনাকে বলছি স্টেটমেন্ট আছে, 20 টাকা থেকে শুরু করে 20,000 টাকা। যে ইনকিলাব কালচারাল সেন্টারটা আমরা সবার জন্য, মানুষ এখানে বই পড়তে আসে, চা কফি খেতে আসে, আড্ডা দিতে আসে, এবং এই প্রত্যেকটা টাকার হিসাব আমরা ফেসবুকে আপলোড করেছি, আমরা নজির স্থাপন করেছি। এরপরও বলেছি যারা ডোনার আছেন তারা যদি আরও ডিটেইল হিসাব দেখতে চান, খরচ আমরা সব সংরক্ষণ করে রেখেছি, মেমোগুলো আমরা দেখাতে পারবো। এবং এখন আপনাকে যেটা বলি, আমার যে নির্বাচন আয়, এই আয়ের একটা টাকা আমি নিজ হাতে ধরি না, এটা আপনাকে জানালাম। আমার নির্বাচনী প্রধান মানে আমাদের দায়িত্বশীল হলো আব্দুল্লাহ আল জাবের, যিনি একই সাথে ইনকিলাব মঞ্চেরও কেন্দ্রীয় সদস্য সচিব, কিন্তু এখানে তো আমি স্বতন্ত্র নির্বাচন করছি। এই সমস্ত অ্যামাউন্টের হিসাব আমাদের জাবেরের হাতে থাকে, তিনি এই টাকা তোলেন, তিনি এই টাকাগুলো খরচ করেন এবং হিসাব রাখেন। এই একটা টাকা আমি নিজে হাতে কখনো ধরি না। কিন্তু এই যে আপনি এই যে পাবলিক ফান্ডিং দিয়ে যে নির্বাচন করছেন, আমরা কিন্তু ইউরোপিয়ান অনেক দেশে কিন্তু এটা অ্যাভেলেবেল একটা বিষয়, আমার দেশে এতটা গ্রহণ এখনো মানুষ দেখে অভ্যস্ত না। তো এটা নিয়েও তো অনেকে বিতর্ক করে যে ও মানুষের টাকা থেকে বিকাশে করে টাকা তুলে দিয়ে নির্বাচন করে, ও আমার কি করবে? তা আমি একটা মজার ব্যাপার বলি, এই যে ধরেন বিকাশ থেকে বা নগদ থেকে বা ব্যাংক থেকে টাকা তুলে করবে, কি করবে? এর মানে সে যে আপনার সাথে চাঁদাবাজি না করে আপনার অস্ত্র ঠেকাইয়া, দেখেন আমরা যখন সবজিওয়ালাদের সাথে কথা বলি তখন আমরা টের পাই যে এই লোকটা আগে 200 টাকা চাঁদা দিত, এখন তার 400 টাকা চাঁদা দেওয়া লাগে। শুধু বলে নাই ভয়ে, তাহলে ওই ব্যবসাটুকু করে খাবে কি করে?
তা আপনি আমাদেরকে বলবেন আমরা ক্রাউড ফান্ডিং করে কি করি, আর আপনি কি করেন? ক্রাউড ফান্ডিং করেন না। আপনি কিভাবে করেন? আপনি আর্মস ফান্ডিং করেন। যে আর্মস টাকাইয়া একটা ভিক্ষুকের কাছ থেকে টাকা নেওয়া হয়। আপনি জানেন যে একটা এলাকায় কোন কোন মসজিদে কারা কারা ভিক্ষা করবে সিন্ডিকেট আছে, আমি আপনাকে বলি। আপনারা চাইলে এর উপরে তদন্ত করতে পারেন, ইনভেস্টিগেশন ডিবেট করতে পারেন। এবং কোন কোন মসজিদে ভিক্ষা বেশি দেওয়া হয়, সেইখানে কোন টিম যাবে সেটার উপরে ওখানকার পলিটিক্যাল লিডাররা কানেক্টেড হয়, যারা ছেঁচড়া টাইপের লিডার, এবং একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হয়, আপনারা ওখানে ভিক্ষায় দাঁড়াইতে পারে না। যেই দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা ভিক্ষুকদের কাছ থেকে পর্যন্ত টাকা তুলে চাঁদা নিয়ে রাজনীতি করে পেট চালায়, মানে তারা কি বললো না বললো এটা নিয়ে আমরা চিন্তা করব? বরং আমি তো বলছি, আমি তো এই যে ক্রাউড ফান্ডিংয়ের টাকায় আমার সংসার চলে না। আমি একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। এছাড়া আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিচার্স ট্রেনিং করা, ইংলিশ, ফনেটিক্স, স্পোকেন প্রেজেন্টেশনের। আমি প্রচুর কর্পোরেট ট্রেনিং করিয়েছি এক সময়। আমি আইএলটিএসের দীর্ঘদিনের ট্রেনার ছিলাম। বরং এখন এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমার সেই স্কোপগুলো কমে গেছে। এরপরে এখন আমি ইউনিভার্সিটিতে পড়াই এবং সেখান থেকে আমি আমার লাইফ লিড করি। তো আমি তো বলতে চাই যে আপনারা এবার সকল রাজনীতিবিদকে, আজকে আমাকে জিজ্ঞেস করছেন না, প্রত্যেকটা আমার ঢাকা হাটের প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম কি। মানে আপনার তো বাসায় বাজার হয়, বাসা ভাড়া দেওয়া লাগে, বাচ্চাদের স্কুল আছে, ওষুধ কেনা লাগে বাবা মার, আপনার এটার বৈধ উপায় কি? আমি তো বলতে পারছি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি কোচিং করাই, রাইট? অবশ্যই। তাহলে আপনি আরো 5 জন প্রার্থীকে জিজ্ঞেস করেন, যদি কারো বৈধ ইনকামের পথ না বলতে পারে তাহলে সে চাঁদাবাজি করে। এই জায়গাটা আমাদেরকে এক্সপোজ করতে হবে। নির্বাচনে সবাই তার ইশতেহার থাকে যে আমি আমার এলাকার জন্য কি করবো, বা একটা প্রতিশ্রুতি থাকে আপনার পক্ষ থেকে আপনার ঢাকা 8 আসনের জন্য, কিংবা আপনি তো বলেছেন যে আমি সমগ্র বাংলাদেশের জন্য হাদি হতে চাই, আপনার পক্ষ থেকে কি ধরনের? প্রথমত বলি, আমরা আপনারা দেখেছেন বাংলাদেশে আমরা আরো একটা নতুন কাজ শুরু করেছি, যেটা এখন অনেকে অনুকরণ করছে। এটা আমাদের আনন্দ যে আমাদেরকে দেখে তারা অনুপ্রাণিত হচ্ছে। আমি ঢাকার 9 ওয়ার্ডের অন্তত এখন পর্যন্ত আমরা 9 দিনব্যাপী আমরা বড় বোর্ড নিয়ে গেছি, আচ্ছা, যেখানে সারাদিন আমরা থেকেছি, হ্যাঁ, এবং ভোটার যোগ নামে জনগণ এসে আমাদের সম্বন্ধে যা বলতে চায়, সে কেমন ঢাকা আট চায়, কেমন নেতা চায়, আমাদের ব্যাপারে তার কি পরামর্শ বা অভিযোগ তারা লিখে দিচ্ছে। আপনারা দেখবেন আমাদের বিভিন্ন ভিডিও আছে, বিভিন্ন ছবি আছে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এসে লোকজন সারাদিন লিখে দিচ্ছে। আমরা সেই সমস্ত কাগজগুলো নিয়ে এসেছি, একত্র করেছি, আমাদের রিসার্চ টিমকে দিয়েছি। এখন প্রত্যেকটা সেই লেখা থেকে আমাদের ব্যাপারে তাদের পরামর্শ, অভিযোগ, প্রত্যাশা আমরা সর্ট আউট করছি, তারা কি চায়। এই রিসার্চ টিম এই কাজটা শেষ করার পরে আমরা এই সমস্যার সমাধান নিয়ে আবার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আবার যাব, বলবো আপনারা এই সমস্যা বলেছিলেন, এই সমাধান আমরা বের করেছি। এরপরে প্রতিটা প্রশ্ন নিয়ে আমি একটা পডকাস্ট করব, যে এই সমস্যা বলেছিলেন, এই সমাধান আপনাদের সামনে আমরা প্রস্তাব করতে চাই। তো আমরা কাজ করছি এবং সেটা নিয়ে আমরা চূড়ান্ত ইশতেহার দিব, যেটা আমরা বলে দিচ্ছি জনতাই লিখছে জনতার ইশতেহার। কারণ আমি একটা কপি পেস্ট ইশতেহার লিখে জনগণের উপরে চাপাই দিব, সেটা বোঝেও না, পড়েও না, এর তো কোনো দাম নাই। বরং জনগণ যা লিখছে সেইগুলোকে নিয়ে ইশতেহার করবো, তাহলে জনগণ পড়ে বুঝবো এই কথাটা তো আমি লিখেছিলাম, হাদি তো আমার সমস্যার কথা বলছে। তো এটা আমরা করছি, এর চূড়ান্ত ইশতেহার আমরা তখন জানাবো। আপাতত রাফলি কয়েকটা জিনিস নিয়ে কাজ করবার ইচ্ছা আছে, আমি আপনাকে বলে রাখতে পারি। এর একটা হচ্ছে যে আপনারা জানেন যে মূলত তো আমরা প্রধানত তরুণদের মধ্য থেকে উঠে আসা। আপনি বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে, তরুণদের উপরে যদি একটা গবেষণা করেন, দেখবেন সেকেন্ড, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার পরে কেউ জানে না সে অনার্স শেষ করে কী করবে, ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। এর কারণ বাংলাদেশে একটাই শুধু জিনিস তৈরি করে রাখা হয়েছে, বিসিএস নিবে প্রতি বছর 2000 থেকে 2200 জন, আবেদন করে প্রায় 5 লাখ, 4 বছর 5 বছর নষ্ট হয়ে যায়। এখন বিসিএস এর প্রতি এই মোহটা কেন? বিসিএস এ নবম ক্যাডারে যুক্ত হলে তার প্রথম বেতন 26 থেকে 27,000, সর্বোচ্চ সে 40 থেকে 45,000 টাকা পাবে যদি সে ঘুষ না খায়, হারাম কামাই না করে। অ্যাডমিন ক্যাডার হোক, পুলিশ ক্যাডার হোক, আমি এটাকে 50,000 নিলাম, মিটিং টিটিং করে 60,000 নিলাম। তো বাংলাদেশে তো এরকম প্রচুর ডিসেন্ট জব, প্রাইভেট জব আছে যারা 1 লাখের উপরে এমনিতেই ভালো স্যালারি পায়। তাহলে এরপরও কেন বিসিএস এর জন্য 5 বছর ধ্বংস করছে? এরপরে ক্যাডার হতে না পেরে সে আত্মহত্যা করছে।